ওকে, তো এবার আসো আমরা অনন্ত গুণোত্তর ধারা এটা একটু বুঝি। তো অনন্ত গুণোত্তর ধারা নামের ভিতরে আছে কিন্তু গুণোত্তর ধারা। তাহলে দেখো 1+2+4+... ধরো 1024 লিখলাম, আর 1+2+4+... দিয়ে আমি এর শেষে 1024 লিখলাম। প্রথম পদ এক, নো প্রবলেম। এই দুইটার অনুপাত 2, এইখানটাতে অনুপাত 2, সো এটা একটা গুণোত্তর ধারা। 1, 2, তাহলে 2/1 মানে 2, 4/2 মানেও 2, তাহলে এখানটাতেও অনুপাত হচ্ছে 2, তাহলে এটাও একটা গুণোত্তর ধারা। এই দুটাই কিন্তু গুণোত্তর ধারা। তাহলে পার্থক্যটা কোথায়? এটার শেষ পদ লেখা আছে, অর্থাৎ বাউন্ডেড, আর এটা ওপেন। কোথায় যে শেষ হবে আমার বলা নেই। প্রথমটা তাহলে সসীম, কারণ এটা একটা সময় যে শেষ হয়ে যাবে, এরপরে চাইলেও যেতে পারবে না, কিন্তু পরের অঙ্কটা চাইলে যেতে পারবে এবং এটা অনন্তকাল ধরে চলবে। তো তাহলে এটাকে বলা হয় অনন্ত গুণোত্তর ধারা। অনন্ত গুণোত্তর ধারা তাই যার শেষ পদের উল্লেখ নেই, কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে শেষ পদের উল্লেখ নেই, এটা কন্টিনিউয়াসলি চলতে আছে, এরকম একটা ধারাকে আমরা বলতেছি অনন্ত গুণোত্তর ধারা, যেটা অবশ্যই গুণোত্তর ধারা, সমান্তর ধারা কিন্তু না। তাহলে এটাকে আমরা বলতেছি সসীম গুণোত্তর ধারা, আর এটাকে আমরা বলতেছি ওয়াসীম গুণোত্তর ধারা। মানে যেটা ওয়াসীম গুণোত্তর ধারা সেটাকে আমরা আবার বলতেছি যে এটা একটা অনন্ত গুণোত্তর ধারা। তাহলে আমরা অনন্ত গুণোত্তর ধারা চিনবো কিনা? অনন্ত গুণোত্তর ধারা অবশ্যই একটা গুণোত্তর ধারা হবে, এবং দ্বিতীয় কথা, এটার শেষে কোনো বাউন্ড থাকবে না, এটা অটোমেটিক চলতে থাকবে। বুঝছি কিনা? ওকে, এবার এই অনন্ত গুণোত্তর ধারা সমাধান করার ক্ষেত্র বুঝি। কেনই বা অনন্ত গুণোত্তর ধারা সমাধান করা হয় এবং কেন চাই। ধরো 1+2+4, যেটা একটু আগে লিখছিলাম, প্লাস ডট 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 চলমান। ওকে, এবার লিখছি 1+1/2+1/4 প্লাস ডট 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 চলমান। এবারে লিখছি 1-2-4-8। আচ্ছা, এক কাজ করো, এটাকে প্লাস দাও, এটাকে মাইনাস দাও, এটাকে আবার প্লাস দাও, ডট 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 ডট। এটা একটা চলমান ধারা। খেয়াল করো এই ধারা তিনটার দিকে, প্রথমটা কেমন? যে কোনো পথ ভাগ তার পূর্বের পথ, যে কোনো পথ ভাগ তার পূর্বের পথ। সো এখানটাতে একই জিনিস আছে, এটি একটি গুণোত্তর ধারা, এবং কেমন, এটা ডট ডট আছে, সো অনন্ত গুণোত্তর ধারা। এটাতে আমাদের কোনো প্রবলেম নেই, এটা একটা অনন্ত গুণোত্তর ধারা। আচ্ছা, যেখানে আর ইজ ইকুয়াল অফ 2, এটাই আসো। এটার যে কোনো পথ ভাগ তার পূর্বের পথ, মানে কি 1/2। যে কোনো পথ ভাগ তার পূর্বের পথ ইজ ইকুয়াল অফ, এটাতেও 1/2। কেন? কারণ এটা হচ্ছে 1/4, যদি উল্টে লিখতে তাহলে 2/1, কাটাকাটি করলে 2, সো এটা হতো 1/2 আলটিমেট। তাহলে এটা একটা ধারা যেটার সাধারণ অনুপাতটাই একই, সুতরাং এটি একটি গুণোত্তর ধারা, এবং যেহেতু এটা শেষ পদ নেই, তাহলে এটি একটি অনন্ত গুণোত্তর ধারা, এবং তার গুণোত্তরের ক্ষেত্রে রেশিওটা আছে 1/2। এবার এটা আসো, এটার প্রথম পদ 1 আর তার পরের পদ হচ্ছে -2। তাহলে যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ ইজ ইকুয়াল অফ -2। যে কোনো পদ 4 ভাগ তার পূর্বের পদ ইজ ইকুয়াল অফ -2। যে কোনো পদ 8 ভাগ তার পূর্বের পদ ইজ ইকুয়াল অফ -2। দেখো সিমিলার অনুপাত। তাহলে এখানের অনুপাতটাও যেহেতু সমান, তাহলে আমরা এখানে কি বলতেছি? এটাও একটি অনন্ত গুণোত্তর ধারা। কেন? কারণ এটা শেষ পদ দেওয়া নেই, যেখানে এটার সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল অফ -2। আচ্ছা, তাহলে আমরা অনন্ত গুণোত্তর ধারা বুঝছি যে এগুলো সবই অনন্ত গুণোত্তর ধারা। যে অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের শেষ পদ তো থাকে না, তার মানে আমার অবশ্যই এন তম পদের মান থাকবে না, তাহলে এন এর মান থাকা নিয়ে প্রশ্নই আসে না। আর কি থাকবে না? আর এখানটাতে শুধুমাত্র থাকবে হচ্ছে এ এবং আর, এই দুইটা জিনিস থাকবে, এন থাকবে না, কারণ শেষ পদ নেই। ওকে, এবার আসো, তাহলে এই তিনটা আমরা বুঝলাম, এবং সব কয়টা অঙ্কের ক্ষেত্রে আর বুঝলাম। অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা শুধু গুণোত্তর ধারা যখন শিখছিলাম তখন দুইটা সূত্র শিখছিলাম, একটা হচ্ছে এ ইন্টু আর এর পাওয়ার n-1, আরেকটা শিখছিলাম এ ইন্টু, ধরে নাও 1 - r এর হোল টু দি পাওয়ার n বাই 1 - r। এইবার অঙ্কগুলা দেখো, এইখানে এন নেই, এন নেই, কোথায়? এই অঙ্কগুলাতে এন নেই। তো যেহেতু এন নেই, তাহলে এই সূত্রের তো প্রয়োগই নেই। তাহলে যেহেতু এই সূত্রে প্রয়োগ নেই, তাহলে আমরা কখনোই
ওই ধারাটার এনতম পদ বের করতে পারি না, আবার ওই ধারাটার এনতম পদের সমষ্টিও বের করতে পারি না। তাহলে দুটো জিনিস আমরা বলছি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে শুধু দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এনতম পদের মান নির্ণয়ের সূত্র, আর একটা হচ্ছে এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। বাট এই দুটো সূত্রের কোনোটাই প্রয়োগ হচ্ছে না। তাহলে হচ্ছেটা কি, কি বের করবো এই জায়গাটায়? আমাদের এখানে ওই যে সচরাচর দুইটা সূত্র শিখতাম, এই সূত্রগুলো আমরা আর ব্যবহার করতে পারতেছি না। তাহলে এখানে নতুন কিছু হবে, কিছু অঙ্কের নতুনত্ব আসবে। তো এখানে কি আছে? এখানে আছে এই জাতীয় জিনিসের সমষ্টি নির্ণয় করো। এখানেও সমষ্টি বের করতে তোমাকে বলে, বাট সমষ্টি তোমাকে বের করতে বললো কিন্তু এন নেই, তাহলে তুমি একটা ঝামেলায় পড়ে গেছো না? তো খেয়াল করো, আমরা সমষ্টি বের করতে চাই। এখন তোমাকে বললাম 1 2 4 এই পর্যন্ত যোগ করো, তুমি বললে 4 2 6 রেখে 7, ভালো কথা। পরেরটা যোগ করো, করলে তারপরে পর্যন্ত যোগ করো। তো আমি তোমাকে এরকম করে করে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস ধরে নাও 8 16 32 64 128 256, তুমি এভাবে যোগ করতে করতে চাচ্ছ। বাট এটা যদি শেষ পদই না থাকে, তুমি কি করে শেষ পর্যন্ত যোগ করবা? তাহলে এটা দিন শেষে কি হচ্ছে, বড় 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 বড়, আরো বড় আরো বড়, বিশাল বড়, তার থেকে বড়। তার মানে দিন শেষে এটা বড় হতে হতে ইনফিনিটির দিকে ধাবিত হচ্ছে। তাহলে যদি কোন সংখ্যা ইনফিনিটির দিকে ধাবিত হয়, তার মানে তুমি যোগ করতেছো, ব্যাপারটা এরকম 1 প্লাস 2 4 8 16 32 64 যোগ ইনফিনিটি। তো কোনো একটা টার্ম যদি ইনফিনিটি পর্যন্ত যোগ করো, তাহলে তোমার অ্যান্সার আলটিমেট ইনফিনিটি আসবে। এখন ইনফিনিটি মানেই তো অসীম ব্যাপার সেপার, তুমি আর যোগ করতে পারলে না, তাহলে তুমি ব্যর্থ হলে। কখন? যখন এইরকম অঙ্ক হলো। তো এটা বুঝলাম কি করে? আর এর মান যখন 2 হলো, তখন তুমি যোগ করতে ব্যর্থ। ওকে, তুমি যোগ করতে ব্যর্থ। এবার আসো এটা 3 নাম্বার। তাহলে তুমি এটা বুঝছো যে তুমি এটা যোগ করতে ব্যর্থ হয়েছো। এবার আসো এটা, এটা তুমি যোগ করতে পারো কিনা আমরা একটু দেখি। এবার তাহলে তুমি হিসাব করো, এই দুটাকে যোগ করতে বললাম, 1 আর -2। তুমি বললে -1 অ্যান্সার, ওকে। এই পর্যন্ত যোগ করো, তুমি বললে যেটার অ্যান্সার 3, কারণ 4 আর 1 5, তার থেকে 2 বার, তার হলে +3। এ পর্যন্ত যোগ করো, তাহলে তুমি আমাকে বললে -8 +4, তাহলে এখানে 3 আর -5 অ্যান্সার। ভালো কথা, তুমি যোগ করতে পারতেছো এত পর্যন্ত। এবার তুমি এই জিনিসটার একটা লাস্ট অব্দি যাও তো। এটা 1 -2 +4 -8 +16 -32 প্লাস সামথিং হিজি বিজি করে করে লাস্টে যে বিশাল বড় কিছু হবে, সেটা অবশ্যই ইনফিনিটির দিকে ধাবিত হবে। এখন এটা প্লাস ইনফিনিটি হোক বা মাইনাস ইনফিনিটি হোক, যেটাই আসুক, উত্তর হয় পজিটিভ কিছু না হয় নেগেটিভ কিছু আসতে পারে, বাট ইনফিনিটি যুক্ত কোনো অ্যান্সার তো ইনফিনিটি হবে। তাহলে তুমি এখানে শিওর না। কখন শিওর না? যখন আর এর মান হচ্ছে তোমার -2। তো তুমি এইখানটাতেও শিওর হতে পারলে না যেটার উত্তর কি হবে, তুমি বলতে পারো না। তাহলে তুমি কখন বলতে পারো না? আর এর মান 2 হলেও বলতে পারলে না, আর এর মান -2 হলেও বলতে পারলে না। এবার আসো থার্ড, সেকেন্ড টপিক, যেটা আমরা বাদ রেখে গেছিলাম, স্কিপ করছিলাম, ওটা এখন আমরা একটু আলোচনা করি। এটা তো এটা 1, 1 এর পরে তোমার হচ্ছে 1/2। কি করছো? 1/2 দিয়ে গুণ করছো, তারপরে আবার 1/2 দিয়ে গুণ করছো 1/4, আবার 1/2 দিয়ে গুণ করছো 1/8, আবার 1/2 দিয়ে গুণ করো 1/16, আবার 1/2 দিয়ে গুণ করো 1/32, আবার 64। এভাবে চলতে চলতে যাচ্ছে। এবার খেয়াল করো, এটার মান 1, এটার মান 0.5, এটার মান 0.25, এটার মান 0.125, এটার মান 0.06 সামথিং সামথিং হতে পারে। এখন তুমি খেয়াল করো, ছোট হচ্ছে, দিনকে দিনে ছোট হচ্ছে। তাহলে এটা যদি তোমার 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি তোমার -1 হয়, আর এটা যদি তোমার ইনফিনিটি, এটা যদি -ইনফিনিটি হয়, তাহলে এটা শুরুই হয়েছিল ধারাটা এখান থেকে। শুরু হয়ে যত 0.5, তার থেকে ছোট, তার থেকে এরকম করতে 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 একসময় 0 হবে। কিন্তু 0 থেকে ছোট কি আর হবে? 0 থেকে ছোট কি হওয়া সম্ভব? আমরা দেখি। ধরো 1/1,00,000, ধরো 1,00,000 যা হয় হোক, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 10 লাখ। তো এটা ভাগ যদি তুমি করো, তাহলে তুমি কিন্তু 0.12345 6, তো তুমি এরকম দিয়ে তারপরে 1 পাবা। 5টা 1 2 3 5টা, তো তুমি এরকম একটা 1 পাবা। তো তাও কি হলো? এটা কি কখনো নেগেটিভিটি আসলো? নেগেটিভ তো আসেনি, পজিটিভ কিছু আইছে। তো তুমি 1-এর নিচের অংশে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করো না কেন, এটা কখনোই নেগেটিভ আসে না।
তো চাইলেও এটা নেগেটিভ সাইডে যেতে পারে না, জিরোতে বাউন্ড হয়ে যাবে, ব্লকড হয়ে যাবে। তাহলে তুমি এবার যোগ করো তো, এটা 1, 1/2, 1/4 এরকম করতে করতে এক সময় দিন শেষে তো জিরোই শেষ। জিরোই যদি শেষ হয় তাহলে তো ওর সীমা আছে, ও ওখানে বদ্ধ, তাহলে এটার কিন্তু যোগ করা সম্ভব। তাহলে যোগ কখন করা সম্ভব হলো? যোগ তখনই করা সম্ভব হলো যখন আমাদের আর এর মান ইজ ইকুয়াল অফ হাফ। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে যদি তুমি ইচ্ছা করে নিতে যে এটা মাইনাস, এটা প্লাস, তো এই অঙ্কটা কি হতো দেখো। তো এই অঙ্কটাতে আর এর মান হতো মাইনাস হাফ। কেন? কারণ যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তো তুমি এখানটাতে মাইনাস পেতে, মাইনাস হাফ হতো। তো মাইনাস হাফ হলেও কিন্তু দিন শেষে এটা জিরোর কাছাকাছি চলে যেত, কারণ ওই যে 1/4, 1/8, 1/16, 1/32 যাই হোক না কেন দিন শেষে জিরো। তো তুমি এটাও যোগ করতে পারতে। সুতরাং আর এর মান প্লাস হাফ হোক কিংবা মাইনাস হাফ হোক তুমি যোগ করতে পারো। তাহলে তুমি কখন যোগটা করতে পারো এটা একটু আমাদের বোঝা দরকার। ওকে, দেখো ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছিল, আমি একটু ছোট করে আসলাম, ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলাম। ওকে, তো এবার আসো যেটা সলভ করতে চাচ্ছিলাম আমরা। তাহলে এখানে কি হলো, প্লাস হাফ কিংবা মাইনাস হাফ আমরা সেটা সলভ করতে পারি। তাহলে আসলে আমরা কতটুকু পারি? যখন কোনো একটা সংখ্যাকে 1 দিয়ে গুণ করা হয় তখন তা, বাট সেই সংখ্যাটাকে যখন তার থেকে একটু বড় কিছু দিয়ে গুণ করা হয় তখন কিন্তু তা অবশ্যই বড় হয়ে গেল। তাহলে একটা সংখ্যাকে যখন ওর থেকে বড়, একের থেকে বড় যাই দিয়ে গুণ করি না কেন সেটা অবশ্যই এই সংখ্যার থেকে, পূর্বের সংখ্যা থেকে বড় হয়ে যায়, এবং এক সময় দিন শেষে ও আরো বড় হতে হতে বিশাল বড় হয়ে যায়। তাহলে এক অপেক্ষা বড় হলে, এক অপেক্ষা বড় হলে আমরা সেই ধারার জায়গাটা নির্ণয় করতে পারি না। আবার যদি এটাকে আমরা -1 দিয়ে গুণ করতাম তাহলে এটা -2 হতো। এবার খেয়াল করো, এটাকে যদি আমি -1.1 দিয়ে গুণ করতাম তাহলে -2.2 হতো। সিমিলারলি 2 কে যদি আমি -1.2 দিয়ে গুণ করতাম তাও এটা হতো -2.4। তাহলে এটা দিন শেষে একসময় মাইনাস ইনফিনিটির দিকে ধাবিত হতো, আমি সেক্ষেত্রেও পারতাম না। তাহলে একের থেকে বড় কোনো কিছু দিয়ে গুণ করলে, একের থেকে বড় কোনো কিছু দিয়ে গুণ করলে সে জায়গাটাতেও আমরা এই যে অনন্ত গুণোত্তর ধারা তার সমষ্টি বের করতে পারি না। তাহলে পারি কতটুকু জায়গায়? পারি শুধু এইটুকু জায়গায়। অর্থাৎ যে সকল গুণোত্তর ধারার আর এর মানটা, আর এর মানটা একের থেকে অবশ্যই ছোট আর -1 থেকে অবশ্যই বড়, শুধুমাত্র সেই জায়গাটায় আমরা সলভ করতে পারি, আর কোনো জায়গায় পারি না। বুঝছি কিনা? তাহলে আমরা আর এর মানটা এতটুকু জায়গা হলে শুধুমাত্র সেই অনন্ত গুণোত্তর ধারা সমষ্টি বের করতে পারি, অন্যথায় পারি না। এবার খেয়াল করো এটাকে কিভাবে লেখা যায়। এটাকে লেখা যায় মডুলাস অফ আর লেস দেন 1। কেন? কারণ মডুলাসের নিয়ম ছিল যদি এটাকে ভেঙে লেখো তাহলে তুমি লিখতে পারবা -1 লেস দেন আর লেস দেন 1। তো এটা তো সেই কথা, তাহলে এটাকে লেখা যায় মডুলাস অফ আর লেস দেন 1। তাহলে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে যে রেশিওটা বেরোবে, সাধারণ অনুপাতটা বেরোবে, সেই অনুপাতটার মানের মডুলাস করার পরে যদি তার মানটা একের থেকে ছোট হয় তখনই কেবল আমাদের অনন্ত গুণোত্তর ধারা সমষ্টি বের করা যায়। আচ্ছা, যারা এখানে ওই বিসিএস প্রিপারেশন নিবা না, মানে বেসিক অন্য জবের ক্ষেত্রে প্রিপারেশন নিবা, তারা এই অংশটি স্কিপ করতে পারো, কারণ একটু হার্ড হার্ড লাগতে পারে। আর যদি চাও যে না আমার ম্যাথমেটিক্স এর একটু বেশি জানা দরকার, আমার আগ্রহ আছে বা আমার ক্লাস করতে ভালো লাগতেছে, তাহলে করতে পারো। নাহলে টাইম ওয়েস্ট করে এই ক্লাস করাটা একটু বেশি কষ্টদায়ক হয়ে যাবে। ওকে, তো আমরা কি বললাম? আমরা বললাম মডুলাস অফ আর এটার মান হবে একের থেকে ছোট, তখনই কেবল আমাদের অনন্ত গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করা সম্ভব, অন্যথায় না। আচ্ছা, তাহলে এবার আসো সমষ্টি যখন নির্ণয় করা সম্ভব তখনই বা সূত্রটা কি? কেন সূত্রের প্রয়োজন হচ্ছে আবার? কারণ আমরা বলছি ওই যে অনন্ত গুণোত্তর ধারা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে তো এন এর ব্যবহার নেই, কারণ সূত্রে তো এন লিখতেই পারবো না, অঙ্কে তো এন পাওয়া যায় না। তো যেহেতু এন পাওয়া যায় না তাহলে ওই যে সূত্র আগে সমষ্টি ছিল তা কিন্তু আর কাজ করবে না। তাহলে নতুন সূত্র হিসেবে আমাদের একটা সূত্র আসবে সমষ্টি ইকুয়াল টু এ আপন 1 - আর। কেন? কারণ অঙ্কের ভিতরে শুধু চলক এ এবং আর কে পাই, আর কাউকেই পাই না। এন কে যেহেতু পাই না তাহলে নতুন সূত্র হবে এ আপন 1 - আর, এতটুকু। ওকে,
খুব বেশি জটিল সূত্র না, সহজ সূত্র এ আপন 1 মাইনাস আর। এটাই হবে সমষ্টি নির্ণয়ের সূত্র। আর সমষ্টি কখন নির্ণয় করা যাবে? সমষ্টি তখনই নির্ণয় করা যাবে যখন মডুলাস অফ আর ইজ লেস দ্যান 1। তো এই ক্ষেত্রটাতে শুধু সমষ্টি নির্ণয় করা যাবে এবং সমষ্টি নির্ণয়ের সূত্রটা হবে এটা। ওকে, বুঝলাম। এবার আসো অঙ্কে। আমাকে বলছে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস ডট 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 এর সমষ্টি কত? এর সমষ্টি কত? ওকে, ভালো কথা। তো এখন আমরা দেখি সমষ্টি নির্ণয় করা যাবে কিনা। তো সমষ্টি নির্ণয়ের সূত্র কি? যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ। সো এটা হচ্ছে 1/2, যেটার মডুলাস করলেও 1/2, যেটা একের থেকে ছোট। ওকে, তাহলে এটা নির্ণয় যোগ্য। এটার অসমিতক সমষ্টি বা অসীম সমষ্টি, অসীম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করা যায়। তো সমষ্টির সূত্র কি ছিল? এ আপন 1 মাইনাস আর। তো এর মান কত? প্রথম পদ আপন 1 মাইনাস আর। আর মানে কি? আর মানে তো সাধারণ অনুপাত, হাফ। তাহলে 1 মাইনাস 1 বিয়োগ হাফ মানেই হাফ। তো এটাকে উল্টাও, উল্টালে হয় 2। তো এটার সমষ্টি ওই অনন্ত পদ পর্যন্ত যোগ করলে এটার সমষ্টি হবে আলটিমেট 2। আচ্ছা, এবার আসো, যদি অঙ্ক সিমিলার থাকতো বাট এইখানে নেগেটিভ, এইখানে পজিটিভ এবং এইখানে নেগেটিভ হতো, তাহলে অঙ্কের উত্তর কি হতো? এটা একটা ধারা। এই ধারাটার সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল অফ যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ, এটা হতো। তাহলে মডুলাস অফ আর ইজ ইকুয়াল অফ মডুলাস অফ মাইনাস হাফ ইজ ইকুয়াল অফ হাফ, যেটা একের থেকে ছোট হতো। তাহলে এটাতেও অসীমতক সমষ্টি নির্ণয় যোগ্য। এবং সেই সমষ্টিটা কি হতো? সমষ্টির সূত্র ছিল এ আপন 1 মাইনাস আর। এর মান কত? 1 আপন 1 মাইনাস আর। হোয়াট ইজ আর? আর ইজ মাইনাস হাফ। সো এখান থেকে পেতাম 1/1 প্লাস হাফ, দ্যাট মিনস 1 আপন 3/2। তো এটাকে উল্টালে হতো 2/3। তো এটাই হতো আমাদের অ্যান্সার দিন শেষে। তাহলে দেখো, নেগেটিভ হলেও কিন্তু আমরা বের করতে পারছি। কখন পারছি? যদি মড অফ আর এর মান একের থেকে ছোট হয় তখনই সম্ভব, না হলে সম্ভব না। আচ্ছা, তাহলে সত্য কি? সত্য হচ্ছে ওটা যখন মড অফ আর এর মান একের থেকে ছোট হবে। আর পরের কথা কি? যদি সম্ভব হয় তাহলে সূত্র হচ্ছে এ আপন 1 মাইনাস আর। ঠিক আছে, ওকে। তো এটাই হচ্ছে অনন্ত গুণোত্তর ধারা। এবং এখান থেকে চাকরির যে পরীক্ষাগুলো হয় শুধুমাত্র এই অঙ্কটাই পড়ে এবং এই টাইপের সূত্রে প্রয়োগ করে। বিসিএসসি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে সূত্র ই আপন 1 মাইনাস আর, এটা প্রয়োগ করতেছে। আচ্ছা, এবার আসো, এখানে এক ধরনের অঙ্ক আছে, সেটা এরকম 2 প্লাস 0.2 প্লাস 0.22 প্লাস 0.222 প্লাস ডট 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 ডট। এটা একটা ধারা এবং দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অনন্ত গুণোত্তর ধারা। এই অনন্ত গুণোত্তর ধারাটা সমষ্টি বের করতে বলে। হোয়াট ইজ দ্য সাম অফ দিস? আচ্ছা, তাহলে এবার আসো, আমরা এটা সলভ করতে গেলাম। তো আমরা এখন যদি সলভ করতে চাই আমাকে সূত্র প্রয়োগ করতে হবে এ আপন 1 মাইনাস আর, যেখানে এর মান 2 যদি সেটা ধারাভুক্ত হয়। তো এটা ধারাভুক্ত। তারপরে 1 মাইনাস আর এর মান যেটা হবে মেবি 1/10। তো এরকম হতে পারে। তো তুমি এভাবে এখান থেকে সমাধান করে উত্তর বের করতে পারো। এখন আসো, যদি তুমি এটাকে এভাবে না করো তাহলে তুমি বেসিক যোগ করো, একেবারে বাচ্চাদের যোগ, এটাকে যদি যোগ করো তাহলে তুমি কি পাবা? 2, ওয়েট, ছোট্ট একটা ভুল হয়েছে, 0.2 0.002 এভাবে আর কি। ওকে, তাহলে এটা 2 প্লাস 0.2, 0.2 এর পরে এখান থেকে 0.02, তারপরে 0.002 এভাবে চলতেছে। তো এটাকে তুমি যদি যোগ করতে তাহলে তুমি পেতে 2.2222 এরকম করে চলতেই আছে, তাই না? তো তোমাকে এই যে চলমান জিনিসটা, এটাকে তোমাকে বলছে যে ভগ্নাংশে প্রকাশ করতে। তাহলে তুমি ভগ্নাংশের নিয়ম যখন সেটের অর্থাৎ শিখছা বা এই জায়গাটায় যদি দেখো, তাহলে এটা ভগ্নাংশের নিয়ম কি? যেটা থাকে হুবহু ওটা লিখে দিতে হয়, হুবহু ওটা লিখে দিতে হয়। এখন তুমি এটাকে পৌনঃপুনিক আকারে যদি তুমি ভাবো তাহলে এটাকে তুমি বলতে পারবা 2.2 এর মাথায় পৌনঃপুনিক। কেন? কারণ 2 2 2 2 এরকম সারাদিন ধরে চলতেছে। সারাদিন ধরে যদি চলে তাহলে তো এটা 2 এর মাথায় পৌনঃপুনিক।
ওকে, তার মানে এই কথাটাকে তুমি ছোট করে 2.2 এর মাথায় পৌনঃপুনিক লিখতে পারো। তাহলে নিয়ম কি? সবটা লেখো, যার মাথায় পৌনঃপুনিক নেই ততটুকুকে লেখো আপন। দশমিকের পরে কয়জনের মাথায় পৌনঃপুনিক সেই কয়টা 9, আর যাদের মাথায় পৌনঃপুনিক নেই তাদের জন্য 0, কিন্তু সেরকম কেউ নেই, তাহলে এটা 9। তার মানে হচ্ছে 20/9। তো এটা যদি তুমি ওই ধারার সূত্রে a/1 - r ইউজ করেও করতে, তাহলেও তোমার হতো 20/9। তুমি যদি এরকম করে পৌনঃপুনিকে নিয়ে যেয়ে সলভ করো, পৌনঃপুনিক মেথড যদি জানো, তাহলে ওই মেথডে নিয়ে যদি সলভ করো তাহলেও এটা। এখন পৌনঃপুনিক মেথডটা আমরা মূলত সেটের অধ্যায় করব, এজন্য আমি এখানে তোমাকে দেখাচ্ছি না যেটা ওইভাবে কাজ করে কিনা বা কিভাবে কাজ করে, মেনলি ওটা সেটের অধ্যায়ে যে হবে। তো আমি তোমাকে এখানে যেটা দেখালাম যে এই অঙ্ক যেটাকে a/1 - r এর সূত্র ইউজ করে করতে হয়, সেটা চাইলে তুমি এভাবেও করতে পারো। ওকে, তাহলে অনন্ত গুণোত্তর ধারা বুঝছি, অনন্ত গুণোত্তর ধারা কি সেটা বুঝছি, অনন্ত গুণোত্তর ধারা কখন সমাধানযোগ্য সেটাও বুঝছি, এবং অনন্ত গুণোত্তর ধারা যদি সমাধানযোগ্য হয় তখন কোন সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে এটাও বুঝছি। এই ছিল মূলত অনন্ত গুণোত্তর ধারা। ওকে, তো এরপরে আমাদের সমান্তর ধারা করছি, গুণোত্তর ধারা করছি, অনন্ত গুণোত্তর ধারা করছি। নেক্সটে আমরা যেটা করব, কিছু বিবিধ ব্যাপার স্যাপার আছে ধারার ক্ষেত্রে, সামগ্রিক ব্যাপার। তাহলে এই ধারার বিবিধ ব্যাপারটা আমরা একটু করব, এবং সর্বশেষ এই ক্লাসের একদম শেষ পার্ট যেটা করব আমরা, সেটা হচ্ছে কিছু অঙ্ক সলভ করব, যেটা আমি বিভিন্ন সময়ে সময়ে জটিল জটিল অঙ্কগুলোকে নিয়ে সমাধান করব, এবং এই ধারার যে প্রপার্টিসটা আমি তৈরি করব তার ভিতরে ওটাকে আমি আপলোড করব, সেটা পরবর্তীতে। তো এই ধারা বিবিধ দিয়ে আপাতত আমি এই ক্লাসটা ধারার যে প্রধান ব্যাপার স্যাপার বোঝানোর বেসিক ব্যাপার স্যাপার সেটা আমি শেষ করবো। তো ধারার বিবিধ এখন আমরা এই ক্লাসটা করবো।